ভাবিগণ, আপনারা আমার বউকে খেলা নিচ্ছেন না কেন? থাকবো, আমরা দুজন একা খেলবো, আই মিন লুডো। চিত্রা বিরক্ত ভঙ্গিতে মুখ বাঁকালো। বড়দের সামনে কি করে কথা বলতে হয় জানেনি, বিদেশ থেকে একেবারে লাগামহীন হয়ে গেছে। নীরু একপাশে থেকে ফারাজের দিকে তাকিয়ে কটাক্ষ করলো, শার্টটা তোমাকে খুব মানিয়েছে ফারাজ ভাই। প্রথমে ভাই, তারপর চিরপুরে খায়। মেয়ে জাতিকে দিয়ে ভরসা নাই, এদের নজর বহুত খারাপ। তুই কিন্তু নজর ঠিক রাখিস। আমার আবার কাজিন রিলেটেড পোষায় না, ট্রেলার পছন্দ, ওটা ছাড়া জমে না। নীরু বিরক্ত হয়ে মুখ ভেঙচি কাটলো। ফারাজ তা দেখে আবারও যোগ করলো, মুখটা বাঁকা হয়ে গেলে বিষাদি কেমন করে দিব? প্রতিবন্ধী পেয়ে দিতে গেলে তো অর্ধেক সম্পত্তি আবার জামাই নামে সৎকা দিতে হবে। নীরু রাগ করে উঠে গেল। ফাঁকা স্থানে ফারাজ চিত্রাকে বসিয়ে দিয়ে বলল, আমার ফিরতে দেরি হবে, আরতে যাচ্ছে। তুমি প্রীতমা আজকের দাঁতটা হ্যান্ডেল করো কোনো মতে। জানি আমাকে ছাড়া তোমার ঘুম আসবে না। চিত্রা সাদা রঙের একটা কামিজ পরিহিত, বাড়ির অন্য সব বউরা শাড়ি পরা কেমন যেন তার অস্বস্তি লাগছে। ফারাজ বিষয়টা লক্ষ্য করলো, চিত্রাকে নিজের কাছে টেনে এনে হিসিয়ে বলল, অস্বস্তির কিছু নেই প্রিয়তমা, তোমাকে সবকিছুই মানে। ভাবছি তোমার কামিজ পরার বিধি চালু করব। শাড়ি পরবে শুধু রাতে, এখন তো আমার জন্য। ফারাজ পোশাক বদলায় না, যেভাবে ছিল সেভাবে বেরিয়ে পড়ে। বাহিরে অভ্র তার জন্য অপেক্ষা করছে। তবে যাওয়ার আগে চিত্রাকে সে বলে যায়, বউ সাবধানে চাল দিও। মোহনা ভাবি কিন্তু এক নম্বরের খাইস্টা, খালি বাটপারি করে। নীলুফাকে দেখার জন্য কেমন যেন মনটা ব্যাকুল হচ্ছে সোহানের। যেইভাবে তার বর্ণনা দেওয়া হয়েছে, তার ব্যাকুলতা কাজ করাটা কি স্বাভাবিক নয়? সিফাতকে সঙ্গে নিয়ে যখন সোহান পালোয়ানের ট্রলারের বন্দিশালায় গেল, একেবারে গিয়ে সব মেয়েদেরই এক নজর দেখে নিল সে। এই মেয়েগুলো মায়ার নাড়ে যাবে, যেখানে তাদের নানা কাজে লাগানো হবে। বেশিরভাগ ক্ষেত্রেই এমন কাজে যা কোনোভাবেই সম্মানজনক নয়। সোহানের কাছে এসব কেবলই সমাজের বোঝা। তার নিজের একটা দর্শন আছে। সে মনে করে এই মেয়েরা এমনিতেই বেঁচে থাকার মতো কোনো কারণ খুঁজে পায় না। এদের জন্য লড়াই করার কেউ নেই, সমাজ এদের মূল্য নেই। তাই তাদের সরিয়ে ফেলা কিংবা অন্য কোথাও পাঠিয়ে দেওয়া এ যেন তার এক ধরনের সমাজ পরিশোধনের কাজ। আর তাই সে সবসময় নিম্নবর্গের মানুষদের নিশানা করে। সিফাত ইতিমধ্যে নীলুফার কাছে একটা ছেলেকে পাঠিয়েছে, তাকে তৈরি করার জন্য অনেকক্ষণ কেটে গেছে, কিন্তু ছেলেটার কোনো খোঁজ নেই। অস্থির হয়ে উঠল সিফাত। বিরক্ত হয়ে পকেট থেকে ফোন বের করে কল করার ঠিক আগেই দেখা গেল ছেলেটা দৌড়ে তার দিকে ছুটছে। ছেলেটার শ্বাস অস্থির, কপাল বেয়ে ঘাম ঝরছে। ভয় আর দুশ্চিন্তায় থতমত খাওয়া কণ্ঠে বলল, মায়াটা টলারে নাই, পালাইছে, মায়াটা পালাইছে। রাতের বৃষ্টি এখনো থেমে থেমে পড়ছে, বাতাস কেমন যেন স্থবির। এখানকার সবই ঠিক আছে, তবে সমস্যা একটাই, বাতাস বইতে দেরি, তবে বিদ্যুৎ যেতে এক মুহূর্ত সময় লাগে না। চিত্রার ঘুম ভাঙতেই পাশ ফিরে ফারাজকে দেখলো, উদাম শরীরে উপর হয়ে কোলবালিশ জড়িয়ে গভীর ঘুমে মগ্ন। কোলবালিশটা যদি মানুষ হতো তাহলে এতক্ষণে দম আটকে প্রাণ হারাতো। চিত্রা ধীর পায়ে উঠে দাঁড়ালো। ফরজের নামাজ পড়ে বারান্দায় গিয়ে ঠেস দিয়ে দাঁড়াতে চোখ পড়লো পুকুরের দিকে। বৃষ্টির পানিতে থই থই করছে চারপাশ, গাছপালার পাতায় পানি জমে টুপটাপ পড়ে যাচ্ছে। এই এক মুহূর্তের জন্য পুকুরের জলে কি যেন একটা নড়ে উঠলো। চিত্রার ভ্রু কুঁচকে গেল, তার দৃষ্টি আরো মনোযোগী হলো। পানির উপর কিছু একটা ভেসে আছে, একটা নয় দুটো। তার নিঃশ্বাস ভারী হয়ে এলো। সে ভালো করে দেখার চেষ্টা করলো, মানুষ, হ্যাঁ ওগুলো মানুষেরই শরীর। চিত্রার বুক কেঁপে উঠলো, ধর পড়িয়ে ঘরের ভিতর ফিরে এলো সে। ফারাজ? চিত্রার কণ্ঠে আতঙ্ক জড়ানো। ফারাজ কেবলই গভীর ঘুম থেকে জেগেছে, ভাঙা চোখে চিত্রার দিকে তাকালো। ফারাজ নিচে পুকুরে লাশ। কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থাকলো ফারাজ। সে চিত্রার কথার অর্থ বুঝতে পারছে না। চিত্রার চোখ ছলছল করছে, ভয় আর হতবাক ভাব মিলে মিশে গেছে তার চেহারায়। ফারাজ নিঃশব্দে উঠে বসলো। এক নিমেষেই ঘুম উড়ে গেছে তার। ভারী চোখ একবার চিত্রার কাঁপতে থাকা মুখের দিকে তাকিয়ে সে ধীর পায়ে বারান্দায় গেল। পুকুরের দিকে তাকিয়ে দেখলো সত্যিই দুটো নিথর শরীর ভেসে আছে পানিতে, তবে ফারাজের মুখে কোনো প্রতিক্রিয়া নেই। চিত্রা কাঁদতে কাঁদতে কিছু একটা বলছে, কিন্তু ফারাজ তা শুনছে না। সে নির্বিকার ভঙ্গিতে প্যান্টের পকেট থেকে একটা সিগারেট বের করলো, নিঃশব্দে ধরিয়ে একটা টান দিল। তারপর গায়ে একটা টি শার্ট চাপিয়ে মোবাইল বের করলো পকেট থেকে, কাকে যেন একটা কল দিল। নিচে নামছে, শুধু এইটুকু বলল সে। তারপর আর কোনো শব্দ না করে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো। চিত্রা কিছু বুঝে ওঠার আগেই তার পেছনে পেছনে ছুটে গেল। অনুমতির অপেক্ষা করার প্রয়োজন নেই, পুলিশ এসেছে তদন্ত করতে। তবে কেস সাংঘাতিক। মানুষ দুটোকে নৃশংসভাবে মারা হয়েছে, চোখ দুটো কোঠর থেকে তুলে আনা হয়েছে, ধারালো কিছু একটা দিয়ে যৌনাঙ্গ উপরে ফেলা হয়েছে।
তবে দুজনের ঠোঁটে দুটো সেলাই করা হয়েছে। মনে হচ্ছে কেউ নিখুঁতভাবে কাঁথায় সেলাই টেনেছে। লাশের গলায় ফুলের কাটা, তবে শরীরে কার্ফেন্টানিল ড্রাগস পুশ করা হয়েছে। মৃত্যু খুব জলদি হওয়ার জন্য ফুলের মধ্যে এই বিষ দেওয়া হয়েছিল, যার গন্ধ শুকে গিয়েই মরণ চলে এসেছে। বাড়ির মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন একটা ঘটনা ঘটে গেল অথচ কেউ কিচ্ছু টের অবধি পায়নি। খুনি নিশ্চয়ই রাতের বৃষ্টিময় অন্ধকার রাতকে কাজে লাগিয়েছে। বৃষ্টির মধ্যে চিৎকারের শব্দ কারোর কানে আসার কথা না। আর সবচেয়ে বড় কথা, পুরনো পুকুর পাড়ের দিকে কেউ যায় না। খুনি সেই সুযোগকেই কাজে লাগিয়েছে। তবে অবাক করার বিষয়, খুনির সাহস কতখানি হলে এলাহি বাড়িতে খুন করে লাশ এলাহিদের পুকুরেই ভাসিয়ে দিতে পারে। তবে খুনি আর যে কেউ হোক না কেন বাহিরের লোক না। চিত্রা ফারাজের আড়ালে দাঁড়িয়ে লাশ দেখার সাহস দেখাতে চাইলেও ফারাজ এক ঝটকায় তাকে টেনে বাড়ির ভেতরে নিয়ে এলো। রুমে গিয়ে দরজা লাগিয়ে বলল, এসব কাজ থেকে দেখার দরকার নেই তোমার। হুঁশ হারালে আবার হাসপাতালে ছোটাছুটি করতে হবে। কিন্তু চিত্রার ভেতরে আতঙ্ক চেপে বসেছে। কাল বাগানে যে কর্মী তাকে উত্তপ্ত করছিল, আজ সেই লাশই ভেসে উঠলো। তার গলা শুকিয়ে এলো। ধীরে ধীরে ফারাজের দিকে তাকালো। ফারাজ কিছু করেনি তো। গত রাতে ফারাজ কখন বাড়ি ফিরেছিল সে জানে না। হাতে ব্যথা নিয়ে ঘুমাতে গিয়ে কখন গভীর নিদ্রায় তলিয়ে গিয়েছিল বুঝতেই পারেনি। চিত্রা আরও একবার ফারাজের দিকে তাকালো, অদ্ভুত অনুসন্ধানী দৃষ্টিতে। ফারাজ তখনও কোনো কথা বলছে না, চুপচাপ ক্লাসে মদ ঢেলে দিচ্ছে, যেন সবকিছু স্বাভাবিক। চিত্রা ধীর পায়ে এগিয়ে গেল। ফারাজের সামনে বসে সরাসরি চোখে চোখ রেখে ফিসফিস করে জিজ্ঞেস করলো, খুনের পিছনে আপনার হাত আছে নাকি? দোতলা বাড়ি, চারপাশ ঘন গাছপালায় ঘেরা। নাম পালোয়ান মঞ্জিল। এই বাড়ির দুই উত্তরাধিকার, সোহান পালোয়ান ও তার ছোট ভাই সুমন পালোয়ান। সুমনের সংসার আছে, স্ত্রী মাহবুবা ও দুই সন্তান নিয়ে সে ব্যস্ত। কিন্তু 31 পেরোলেও সোহান এখনো বিয়ে করেনি। সে মায়ের প্রতি অসম্ভব ভক্ত। মায়ের সুখের জন্য সে সব করতে পারে, এমনকি পাপেও জড়াতে দ্বিধা করে না। তবে তার মায়ের কাছে তার অন্ধকার দিক সব সময় অজানা। জানলে মা কষ্ট পাবেন, আর সেই কষ্টের কারণ হয়ে দাঁড়ানোর সাহস সোহানের নেই। আজ সকাল থেকেই তার মাথা ব্যথা করছে। গত রাত থেকে যা কিছুতেই কমছে না। তবে সবচেয়ে বড় সমস্যা নীলুর নিখোঁজ হওয়া। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার বাড়িতেও খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু সেখানেও যায়নি। নীলু তার দলের অনেক সদস্যদের চেহারা দেখে ফেলেছে। যদি কোনো ঝামেলা বাঁধিয়ে বসে, মেয়েদের মন বোঝা কঠিন। তারা একটা ভাবে আর একটা করে। নীলুকে অবশ্যই খুঁজে বের করতে হবে ঝামেলা হওয়ার আগেই। আর ওপর দিয়ে হারুনকে সহ আরো কিছু লোককে নাকি খুঁজে পাওয়া গেছে। শুনেছি তাদের মধ্যকার হারুনের ভুলবশত ট্রিগার চালানোর ফলে একটা বাচ্চা মারা গিয়েছে। সেটা নিয়ে ঝামেলা চলছে। এখন সেই ভয়ে কি সবাই একসঙ্গে উদা হলো নাকি? সুমনের স্ত্রী মাহবুবা গরম গরম কলিজা ভুনা আর গরুর তেলে ভাজা মোটা পরোটা সাজিয়ে রেখেছে টেবিলে। সোহানের মা অসুস্থ, তাই তার খাবার রুমেই পাঠিয়ে দেওয়া হয়েছে। দেখভালের জন্য এক মহিলা আছেন, তিনি মাকে খাইয়ে দেবেন। সোহান হাত মুখ ধুয়ে টেবিলে বসতেই চোখে পড়লো কলিজা ভুনার দিকে। এক অদ্ভুত মাতাল করা গন্ধ ভেসে আসছে, যেন খাবারের মধ্যে কিছু মিশিয়ে দেওয়া হয়েছে। সেই পরোটা ছিঁড়ে কলিজা ভুনায় ডুবিয়ে মুখে পুরে দিল। স্বাদে তার চোখ আপনা আপনি বন্ধ হয়ে এলো। কিছুক্ষণ পর মাহবুবা রান্নাঘর থেকে বেরিয়ে এসে দেখে সোহান আঙুল চেটে পুটে খাচ্ছে। এতটাই সুস্বাদু হয়েছে। সোহান থালায় তাকিয়ে দেখলো খাবার প্রায় শেষ। সে বিস্মিত গলায় বলল, মা পোপা, আজকে তোমার হাতের রান্না এত ভালো হইলো কেমনি? আর কলিজা বোনা নাই? মাহবুবা অবাক হয়ে বলল, যতটুকু ছিল ততটুকু তো গরম করে দিলাম। সোহান ভ্রুকুটি করল। ছিল বলতে? মাহবুবা জবাব দিল, কেন রাইতে না আপনি একটা টিফিন বক্স পাঠাইলেন? সোহানের মুখ কঠিন হয়ে গেল। আমি? একটা লোক আইছিল, বক্স দিয়া কইলো আপনি পাঠাইছেন। রাইতে তো আপনি আসেন নাই, তাই সকালে গরম কইরা দিলাম। ভালো কথা, টিফিন বক্স যে ব্যাগ দিয়া দেওয়া হয়েছিল সেখানে একটা কাগজও ছিল, আমি খুললা দেখি নাই। সোহানের শরীরটা কেমন জানি শিউরে উঠলো। কপালের ব্যথাটা হঠাৎ যেন বেড়ে গেল। সে ধীর পায়ে উঠে দাঁড়ালো। মাহবুবা রান্নাঘরের দিকে এগিয়ে গেল ব্যাগটা আনার জন্য। মাহবুবা ব্যাগটা এনে কাগজটা বের করে সোহানের দিকে বাড়িয়ে দিল। সোহান কাগজটা খুলে চোখ বুলাতে কিং কর্তব্য বিমূঢ়। কাগজে ছোট্ট করে লেখা, হারুনের কলিজা ভুনাটা কেমন হয়েছে? খুব যত্ন করে রান্না করেছে। সাবধান করছে আমাকে ঘাটতে আসিস না, নিজেই খেটে যাবে, নিজের লোকেদেরকে সতর্ক করবে। আরেকবার ভুল হলে বিরাট মাসুল গুনতে হবে কিন্তু।
এবার শুধু ডেমো দেখালাম, পরেরবার তোর কলিজাটা ছিঁড়ে ভুনা করব। সোহানের ভেতরটা মোচড় দিয়ে উঠলো, গা গুলিয়াচ্ছে। তাড়াতাড়ি বেসিনের কাছে গিয়ে ঝুঁকে পড়লো, থুতু ফেললো মানুষের কলিজা। এতক্ষণ ধরে উপভোগ করছিল সে, এত স্বাদ করে খাচ্ছিল। চিন্তাটা মস্তিষ্কে ধাক্কা দিতেই আদৌ একবার অস্বস্তিতে কুকুরে উঠল সে। গলার গভীরে একটা বমি বমি ভাব জমাট বাঁধে, হাতের আঙুলগুলো অবশ হয়ে আসছে। কোন হারামের কাজ এসব? কে হারুনকে মেরেছে? ভাই, আপনি সোহান পালোয়ানের সঙ্গে শত্রুতা কেন করছেন? মানে কুত্তার লেজে প্যাড়া দিয়ে কামড় না খাওয়া অবধি শান্ত হবেন না? 14টা ইঞ্জেকশন খাওয়ার এতই শখ? ফারাজ ঠোঁট বাঁকিয়ে বলল, আসছে পালনের ওকালতি করতে। কয় টাকা সদকা দিয়েছে রে কুদ্দুসের আব্বা তোরে? অভ্র বিরক্ত মুখে বলল, এই নামে টাকা কবে বন্ধ হবে? বারবার কেন মনে করিয়ে দেন আমার যে বিয়েই হয় নাই? না মানে যেখানে বিয়েটাই হলো না সেখানে বাপ হওয়া কি বিলাসিতা নয়? ফারাজ বুকে হাত দিয়ে চোখ বুজে বলল, উফস, কি কষ্ট রে, মায়ের দুঃখে আমার পেছন ব্যথা করছে। অভ্র ভ্রু কুচকালো। ভাই কষা নাকি? দূর হ সওয়াল, আমার কষ্ট হবে কেন? আমি লিটারে লিটারে মদ গেলে তো দেখিস সিঙ্গেল থাকার কষ্ট যেন তোর আবার কষা না হয়ে যায়। বি কেয়ারফুল, তোর কষ্ট হয়ে গেলে তো তুই আমার থেকে বাথরুমে বেশি সময় দিবি না। বাবা, আমার থেকে অন্য কিছুকে বেশি সময় দাও আমি মানতে পারবো না। এসবে আমার মেজাজ খারাপ হয়, রাগে মূল্যবান জিনিসগুলো জনকের পুক্কির মতো জ্বলে ওঠে। অভ্র ভীষণ খেলো। ছোট থেকেই ফারাজের সঙ্গে আছে সে, অথচ মানুষটার মধ্যে বিন্দু মাত্র পরিবর্তন লক্ষ্য করলো না। মানুষটাকে পরিবর্তনশীল, তাহলে এই এলাহি এমন কেন? তবে কি সে কোনো মানুষ নয়, নরপিচাস? ভাই, আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে পরিস্থিতি খুব স্বাভাবিক, অথচ আপনি আজটা কি করলেন? হারুনের কলিজা ভুনা করে তার গুরুকে খাইয়ে দিলেন, সঙ্গে আবার চিরকুট। ফারাজ হেসে বলল, গরুকে নয়, গরুকে খাইয়ে দিয়েছে। কেন হে শালা, তোমারও কি খাওয়ার ইচ্ছে আছে নাকি? খাও, তোমারটা বের করো রান্না করে, তারপর কবরে পার্সেল পাঠাবো। অভ্র নাক কুচকে বলল, ভাই কি যে বলেন, গা ঘিনঘিন করে। ওইসব কেমন করে রাঁধছেন ভাই? মানুষ কেমন করে মানুষের কলিজা খায়? আমাকে দেখতে কি তোমার আব্বা মনে হয়? মানুষের কলিজা কেন রান্না করব? বাজার থেকে গরুটা কিনে রান্না করেছে। ওই কালা দামরা কি এত সব বুঝবে? ও তো নিশ্চিত হারুনের কলিজা ভেবেই বমি করেছে। ওর একটু ভয় দেখালাম, যতদিন আমাকে সে ভয় পাবে ততদিন চিন্তা থাকতে পারবে। ভাই, ফারাজ তখন বাগানের দোলনায় বসে হুইস্কির বোতলে চুমুক দিচ্ছিল এবং সিগারেটে টান বসাচ্ছিল। তার মুখে ছিল নিষ্পৃহ ভাব, দুনিয়ার কোনো কিছুরই তোয়াক্কা নেই চেহারায়। হুম, একটা কথা শুনতে চায় না। ধোয়ার কুণ্ডলি ছড়িয়ে বলল, কিন্তু ভাই আমি কি বলি একটু শোনেন তো আগে। হাসান আর ফারুকের লাশের কথা বলবে তাই না? কে তাদের মেরে পুকুরে ভাসিয়ে দিল? সেটাই ভাই, কার কাজ এটা? কারণ আমরা তো কিছু করিনি, বাড়ির মধ্যে ঢুকে খুন করা হয়েছে, বুঝতে পারছেন? ফারাজ নিঃশব্দে এক মুহূর্ত বসে থাকলো, তারপর বোতলটা পাশে রেখে গভীর দৃষ্টি মেলে তাকালো সামনের দিকে। নাওচার কি আছে এই বিষয় নিয়ে? আমি আর কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু না। সে ধীর পায়ে উঠে দাঁড়ালো। কয়েক মুহূর্ত আগের সেই নিশ্চিন্ত উজ্জ্বলতা কোথায় যেন মিলিয়ে গেছে। গেলাম আমি। দুপুরে একটা গড়া ঘুম থেকে সন্ধ্যার দিকে উঠবো, ততক্ষণ পর্যন্ত তুমি চাল মুড়ি খাও। চিত্রা দুপুরের পর থেকেই ঘরের এক কোণে নিস্তব্ধ হয়ে বসে আছে। সকাল থেকে বাড়ির পরিবেশ থমথমে। ভোরে বাড়ির পুরুষেরা ফিরে আসার পরই খুনের খবর জানতে পারে। তারপর কারো চোখে ঘুম নেই, মনের অজানা শঙ্কা। দুপুরে বাড়ির পুরুষরা একসঙ্গে খেয়েছে, ফারাজও খেয়েছে, কিন্তু চিত্রাকে আজ সে নিজের সঙ্গে টেবিলে বসাতে পারেনি। আজ প্রথমবারের মতো চিত্রা জুনায়েদ ভাইয়ের সঙ্গে কথা বলেছে। স্ত্রীর মারা যাওয়ার পর তিনি আর বিয়ে করেননি, নিজেই ছেলে মেয়েদের মানুষ করেছেন। চিত্রা জোহানকেও লক্ষ্য করেছে। চঞ্চল, প্রাণবন্ত, সহজেই মিশতে মানুষের সঙ্গে মেশার গুণ আছে, একেবারে তার বোনের বিপরীতে। তবে পরিবারের মানুষগুলোকে বুঝতে চিত্রার বেশ কষ্ট হচ্ছে। কি অদ্ভুত এক সম্পর্ক এদের মধ্যে। একই ছাদের নিচে থাকলেও কেউ কারোর সঙ্গে তেমন মেশে না, কথাও বলে না। খাবার সময় কখনো সবাই একসঙ্গে থাকে, কখনো বা কাউকে দেখা যায় না। রুমানা বেগমও বিচিত্র
চরিত্রের। রান্নার সময় ছাড়া তাকে বাইরে দেখা যায় না। রান্না শেষ হলে খেয়ে নিয়ে নিঃশব্দে নিজের ঘরে ঢুকে যান, প্রয়োজন না হলে বের হন না। চিত্রা ভাবলো, এই যে সে নিজের সব ছেড়ে নতুন জীবনে প্রবেশ করলো, কেউ কি একবারও জানতে চেয়েছে তার অতীত, তার পরিবার কেমন ছিল, কোথায় ছিল তার শৈশব? শ্বশুর শাশুড়ি তো অন্তত এই প্রশ্নগুলো করা উচিত ছিল। তাদের আদরের ছেলে যে তাকে তুলে এনে বিয়ে করেছে, সেটা তারা জানে তো? ফারাজ যদি সেদিন তাকে না নিয়ে যেত, তাহলে আজ কি হতো? সেই বৃদ্ধ লোকটার হাতেই কি তার জীবনটা সঁপে দিতে হতো? ভাবতেই চিত্রার গা ঘুরে উঠলো। আর সোহাগের কথা তো সে ভাবতেই চায় না। বিশ্বাসঘাতকদের জন্য তার মনে একটু জায়গা নেই, যতই কাছের হোক না কেন। চিত্রার ঠোঁটে এক ব্যঙ্গাত্মক হাসি ফুটলো। বিশ্বাসঘাতক কি কখনো পর হয়? না, আমরা যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করি, ভালোবাসি, তারাই একদিন আমাদের পিঠে ছুরিঘাত করে। প্রকৃত বিশ্বাসঘাতক তারাই। চিত্রা ধীরে ধীরে আলমারির দিকে এগোলো। আলমারির সহ এই ঘরের প্রতিটা চাবি ফারাজ তার হাতে তুলে দিয়ে বলেছিল, নাও, আজ থেকে সব তোমার, এমনকি আমিও। লোকটা ঠোঁট কাটা, কিন্তু পিছনের কথা বলার অভ্যেস নেই। এমন ব্যক্তিত্ব চিত্রার পছন্দ। সেদিন যখন ফারাজ তাকে তুলে নিয়ে যায়, তখন সে মামি মিজান সাহেবের চেয়েও বেশি টাকা দিয়েছিল, কিন্তু একবারও বলেনি আমি চিত্রাকে কিনে নিয়ে যাচ্ছি। বরং বলেছিল, এতগুলো বছর আমার বউটাকে খাইয়েছেন, পড়িয়েছেন, সেসব তো চুকাতে হবে। মিসেস ফারাজ এলাহি কারো কাছে দায়বদ্ধ থাকবে, তার স্বামী হিসেবে কি করে মেনে নেই বলুন তো? টাকাগুলো দিলাম যেন আমার বউটার ওপর কোনো দায় না থাকে। কমল হলে চেয়ে নেবেন, আমার অনেক আছে, দিতে অসুবিধা নেই। অথচ চিত্রা বিয়ের পর থেকে সেই ফারাজের সঙ্গে দূরত্ব বজায় রেখেছে। এত অভিমান পুষে রেখে লাভ কি? অনাথদের কি অভিমান মানায়? তাদের রাগ করতে নেই, জিদ ধরতে নেই, শুধু মেনে নিতে হয়। মেনে নিতে পারলেই জীবন সুন্দর। চিত্রের চোখের সামনে ভেসে উঠল তালুকদার বাড়ির স্মৃতি, তার নিজের বাড়ির স্মৃতি। বাজিতপুরের সেই অট্টালিকা আজ শুধুই ধ্বংস। তালুকদার বংশের অস্তিত্ব মুছে গেছে, এক রাতেই সব শেষ হয়ে গিয়েছে। বিয়ে বাড়ি পরিণত হয়েছিল শোকের বাড়িতে। যদি সেদিন চিত্রারও আগুনে পুড়ে ছাই হয়ে যেত, তাহলে হয়তো এই দুনিয়ার যন্ত্রণা বইতে হতো না। দুনিয়ার ফারাজ এলাহির নীতির মতো যা দেয় তার চেয়েও বেশি কেড়ে নেয়। চিত্রা আলমারির দরজা খুলল। আলমারিতে সাজানো দামি পোশাক, প্রসাধনী, অলংকার, এসব সে আগে কখনো দেখেনি। ফারাজ সত্যি যদি তাকে ভালো না বাসতো, তাহলে এত কিছু করতো কেন? আজকাল শুধু দায়িত্বের খাতিরে কেউ এত কিছু করে না। এই বাড়িতে আসার পর মনে হচ্ছে তার নতুন জন্ম হয়েছে। আদৌ কি এটা তার পুনর্জন্ম, নাকি সবই কেবল একটা স্বপ্ন? সবই স্বপ্ন, কেবলই ছলনা হয়, আর ছলনা মানেই ভয়। ভয়, খুব ভয়। আগুন সুন্দরী। চিত্রা চমকে উঠে পেছনে ফিরে তাকায়। ফারাজ দাঁড়িয়ে আছে, টলমল করছে। মদের গন্ধ এতটাই তীব্র যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মদ খেয়ে কি অবস্থা করেছেন? পুরোই তো মাতাল হয়ে গেছেন। ফারাজ হঠাৎ চিত্রার হাত টেনে নিজের কাছে নিয়ে এলো, বুকের সঙ্গে জড়িয়ে বলল, আমায় মদে মাতাল করে না, করেছে তোমার কাজল রক্ষা চোখ দুটি। কে তীক্ষ্ণতার চাহনি, কে তার তেজ। আমায় মাতাল করার জন্য তোমার চাহনি যথেষ্ট প্রিয়তমা। এভাবে তাকিও না, ঘায়ল হয়ে যায় তো। চিত্রা একদম স্থির হয়ে গেল। ফারাজ তার ঠোঁটে হালকা পরশ বুলিয়ে দিল। পরশ বুলিয়ে নিজের অধিকার ঘোষণা করলো। তোমার চোখ আমায় মাতাল করে, হিয়া করে ব্যাকুল। আমি প্রেমের স্রোতে ডুবে মরি, পায় না একুল ওকুল। চিত্রা ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিল, মুখে একটা কঠিন ভঙ্গি এনে বলল, ডুবে মরার আগে ব্রাশ করে মরবেন প্লিজ। পারলে গায়ে একটু পারফিউমও লাগাবেন। মদের গন্ধে তো আপনার প্রেম প্যান্টের ফুটো দিয়ে পালাবে। ফারাজ কিছুক্ষণ হতবাক হয়ে চিত্রার দিকে তাকিয়ে থাকলো। তারপর দ্রুত নিচের দিকে তাকালো। কই, চেইন তো লাগানোই আছে, তাহলে বউ তার ফুটো পেল কই থেকে? নীরু আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক ঘষছে ঠোঁটে। গাঢ় মেরুন রং, ফারাজ ভাইয়ের পছন্দের রং। আজ সে মেরুন রঙের কামিজও পরেছে। সে নিশ্চিত ফারাজ ভাই তাকে আজ দেখেই ফিদা হয়ে যাবে। হঠাৎ চিত্রার কথা মাথায় আসে, নাক কুচকায় নীরু। ঝামেলাটা দমকা হাওয়ার মতোই তার ফারাজ ভাইকে কেড়ে নিয়েছে। যে করেই হোক ফারাজ ভাইকে পটাতেই হবে। ফারাজ একবার পটে গেলে নীরু তাকে বিয়ে করে নিবে। তারপর চিত্রাকে এমনিতেই চাল খাটিয়ে বাড়ি ছাড়া করবে। নীরু নিঃশ্বাস ছাড়লো। কি সব বকছে সে? মাথায় নির্ঘাত গ্যাস্ট্রিক হচ্ছে। আয় হায়, গ্যাস্ট্রিক থেকে যদি আলসার হয়ে যায়, আর তারপর যদি নীরু মারা যায়, তখন ফারাজ ভাইকে বিয়ে করবে কেমন করে? না, প্ল্যান করতে হবে ঠান্ডা মাথায়। নীরু ঘড়ির দিকে তাকায়। সন্ধ্যা 7টা বাজতে এখনো 2 মিনিট বাকি আছে। জলদি নীরু টিভি ছাড়লো, রিমোট টিপে স্টার জলসা বের করলো। একটু পর তার পছন্দের নাটক শুরু হবে, কিছুতেই মিস করা যাবে না। নাটক দেখে বুদ্ধি নিয়ে ঠান্ডা মাথায় চিত্রাকে বাস দিতে হবে।
নীরুর পাশের রুমটা জোহানের। এই বাড়িতে যদি কারোর রুম সবসময় অগোছালো থাকে তবে সেটা একমাত্র জোহানের। একটা বেপরোয়া ছেলে, ইচ্ছে করেই পড়াশোনা শেষ করেনি। শ্যামবরণ, লম্বাটে করণ, উস্কো খুস্কো চুল, দেখলে মনে হয় চিরুনির ধার মারায়নি বহুদিন। একটা গিটারও আছে তার। বিকেল হলেই সেটা নিয়ে বেরিয়ে পড়ে বন্ধুদের সঙ্গে। সারা বছর ভন্দামি করে বেড়ায়। তবে জুম্মার দিন হলেই পায়জামা পাঞ্জাবি গায়ে চাপিয়ে হঠাৎ ইমানদার হয়ে ওঠে। এই যে সন্ধ্যায় গোসল করতে গিয়েছে, পাটা গলায় গান গাইছে, সেই কর্কশ শব্দ এখান থেকে শোনা যাচ্ছে। নীরুর সিরিয়াল দেখতে কষ্ট হচ্ছে, মন চাইছে টিভিটা তুলে ভাইয়ের মাথার উপর ভেঙে ফেলতে। সে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠল, সারের মতো চেঁচাচ্ছ কেন ভাইয়া? নিজেকে অরিজিৎ সিং ভাবার দরকার নেই। তুমি সারা জীবন হিরো আলম ছিলে, আছো আর থাকবে। ওপাশ থেকে গানের আওয়াজ আরো বেড়ে যায়। নীরুর আগে গজগজ করতে করতে উঠে দাঁড়ায়। টিভি পুশ করে দিয়ে একেবারে জোহানের রুমের দিকে এগিয়ে যায়। তার ইচ্ছে করছে দরজা ধাকিয়ে এক ছটকায় তার ভাইকে তুলে জানালা দিয়ে ছুড়ে ফেলতে। ঠিক তখনই হুট করে কারেন্ট চলে যায়। পুরো বাড়ি নিমেষে অন্ধকারে ঢেকে যায়। বালের কারেন্টটার আব্বা মরেছে নাকি? কি যে শুরু করেছে। নীরু মোমবাতির জন্য অন্ধকারে রান্নাঘরের দিকে যেতে নিলেই কেউ একজন পেছন থেকে তার কাঁধে হাত রাখে। ভয়ে নীলু চিৎকার করতে ওপাশ থেকে তার মুখ চেপে ধরে। চিৎকারের শব্দ মুহূর্তেই গঙ্গানিতে পরিণত হয়।